হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো, আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। এবারে আমরা খাদ্যতন্ত্র পড়াবে। খাদ্য হজম হয়, হজম হওয়ার পর শোষণ হয়। যে খাদ্য হজম হয় না তা মল দিয়ে বেরিয়ে যায়, তাই না? আমরা আমরা যা কিছু খাবো কি করবে, শরীরের মধ্যে কি পরিপাক হবে? পরিপাক যা কিছু খাবো হজম হবে, হজম হওয়ার পর সেগুলো কি হবে, শোষণ হবে। শোষণ হওয়ার পর সেগুলো কি অপাচ্য অংশগুলো কি মলাকারে বেরিয়ে যাবে, তাই তো? অপাচ্য অংশ যেটা হজম হবে না মলাকারে বেরিয়ে যাবে। মলের মধ্যে তন্তু থাকে যা খাদ্য নালীকে কোনোভাবে হজম করা যায় না, তাই না? মলের মধ্যে যে তন্তু থাকে যে খাদ্য হজম হয় না, তন্তুগুলো, তন্তু সেলুলোজ বা পেকটিন জাতীয় কার্বোহাইড্রেট। তন্তুটা কি বস করতে হবে, তন্তুটা কি সেলুলোজ বা পেকটিন জাতীয় কার্বোহাইড্রেট। এটা জলে গুলা যেতে পারে, আবার নাও যেতে পারে। ওই কার্বোহাইড্রেট গুলো জলে গলে, নাও গলে। মানুষের দেহে এদের ভেঙে শক্তি উৎপন্ন করতে পারে না, ওতে শক্তি হয় না। নিচের খাবারগুলিতে বেশিরভাগ তন্তু থাকে। কি থাকে? ডাটা থাকে, বাঁধাকপি, আপেল, বীজের খোসা, ওট। এইগুলো খেলে গিয়ে পায়খানা পরিষ্কার হয়। ডাক্তার বলে না এগুলো খাবে বেশি করে, এগুলোতে শক্তি উৎপন্ন হবে না, কিন্তু পায়খানা পরিষ্কার করতে সাহায্য করবে এগুলো। তন্তু থাকে অধিক পরিমাণে। তন্তু জাতীয় খাবার দরকার আছে, তাদের পায়খানা কোষ্ঠকাঠিন্য ধাত আছে, তাদের এগুলো খেতে হয়, তন্তু জাতীয় খাবারগুলো। আচ্ছা নিচে চলে যান, কিছু নেই এর মধ্যে, সোজা পড়া। ফাইটোকেমিক্যাল বা উদ্ভিজ্জ রাসায়নিক। উদ্ভিজের রাসায়নিক কোনগুলো? ফাইটোকেমিক্যাল, এই যে ফলগুলো আছে ওইগুলো। আপেল আছে, কি কি আছে বলো? কুমড়া আছে, পেঁপে আছে, ডালিম আছে, হ্যাঁ বেদানা আছে, আঙুর আছে, এগুলো ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ্জ রাসায়নিক। এগুলো আছে উদ্ভিজ্জ রাসায়নিক। পাতা উল্টে যায়। আগের পাতার খাদ্যগুলি প্রত্যেকটি রঙিন। এদের মধ্যে নানা রঙের উদ্ভিজের রাসায়নিক যৌগ থাকে, যেগুলো রঙিন থাকে। আমি এইটা পড়াচ্ছিল, এতে রঙিনগুলো কি থাকে? ক্লোরোপ্লাস্টে থাকে। ক্লোরোপ্লাস্টিক এগুলো সবুজ হবে, আর ক্রোমোপ্লাস্টিক রঙিন হবে। একটা গাছের ফুল আছে লাল, তাহলে বুঝতে হবে এর মধ্যে প্লাস্টিক আছে। কি প্লাস্টিক আছে? ক্রোমোপ্লাস্টিক আছে। এটা এটাই পড়া হচ্ছিল আজকে। ক্লোরোপ্লাস্টিক, প্লাস্টিক তিন রকমের: ক্লোরোপ্লাস্টিক, ক্রোমোপ্লাস্টিক, লিউকোপ্লাস্টিক। এটা ক্রোমোপ্লাস্টিক বলে। যেমন কি আছে? ক্যারোনিয়ার্স বা ফ্ল্যাভোনয়েডস। এটা মানব দেহ খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবে, আটকায়। হৃৎপিণ্ডের কাজ ঠিকঠাক করে, হাড়কে শক্ত করে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায়। এগুলো উদ্ভিজ্জ রাসায়নিক, যেগুলো যে মানে এই খাবারগুলো, এই যে খাবারগুলো আছে, এই খাবারগুলো মানুষের খেতে বলছে। তো মানুষের কটা পয়সা আছে ফলমূল খাবে, এগুলো কমন খায়। তবু আমরা যা খাই মোটামুটি সবজি যেগুলো খাই, তো সেগুলো সবই শরীরের চাহিদা মেটায়। মানে আমরা যা খাই মধ্যবিত্ত করে যা খাই আর কি। টুকটাক তো আপেল টুকটাক মানুষ খায়, সপ্তাহে একদিন হয়তো খায়, রোজার সময় রোজ খায়। কিন্তু অন্য সময় হয়তো সপ্তাহে একদিন খায়। সাধারণত লোক অন্তত খায়, একদিন আপেল খায়, একটু আঙুর খায়, টুকটাক খায়। আর সব ফলগুলো দেখ টুকটাক মানুষ খায়। আচ্ছা এইবার আমরা একটা অপুষ্টি, এই চ্যাপ্টারটা ভালো চ্যাপ্টার। এখানে অপুষ্টি এবং স্থূলত্ব, এটা ভালো করে পড়তে হবে। এখানে চলে যা, অনুশীলনগুলো আমি লিখে দেবো। অপুষ্টি, স্থূলত্ব। প্রথমে দেখ ছবিগুলো দেখ, উপরে আছে গয়টার আছে, অ্যানিমিয়া আছে, যারা চোখ আছে, অন্ধত্ব আছে, ম্যারাসমাস আছে। একরকমের অপুষ্টির রোগ আর কি, হাড় গোড় বেরিয়ে যাবে ম্যারাসমাস। দেখ ছবির চেহারা থেকে দেখ না ম্যারাসমাস। এইবারে বাঁদিকে ছকটা দেখ, আয়োডিনের হবে কি রোগ হয়? গয়টার রোগ হয়। এগুলো পরীক্ষা কিরকম আসে? কিসের হবে কি রোগ হয়, তাই তো? কোন ভিটামিনের হবে কি রোগ হয়? তা গয়টার রোগ হয়। আয়োডিনের হবে কি রোগ হয়? গয়টার রোগ হয়। অ্যানিমিয়া বা রক্তাল্পতা কারো আয়রনের অভাবে। আয়রনের অভাবে কি হয়? অ্যানিমিয়া হয়, রক্তাল্পতা হয়। আয়োডিনের অভাবে কি হয়? চোখ ট্যারা হয়, ওই যারা চোখ আছে। ভিটামিন এর অভাবে অন্ধত্ব হয়, ভিটামিন এ। আর প্রোটিন বা শক্তির অভাবে ম্যারাসমাস রোগ হয়। যারা মানে খুব মানে অপুষ্টি রোগ, উড়িষ্যা লোকদের ওখানে সব ভালো খাওয়া হয় না, ওরা অপুষ্টি থাকে, তো ওদের দেশের লোকেদের দেখবি ওরকম অপুষ্টি রোগ হয়। রক্তল্পতা, ডান দিকে দেখ এই ছকটায়, নানা কারণে রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা বা লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিনের পরিমাণ কমে যেতে পারে। নানা কারণে কি হয়? রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে বলে রক্তের রং লাল থাকে, আমরা জানি। এই হিমোগ্লোবিন, রক্তের রং লাল কেন? হিমোগ্লোবিন থাকে বলে। মোস্ট করতে হবে রক্তের রং লাল কেন? হিমোগ্লোবিন থাকে বলে। তাহলে কোনো কারণে হিমোগ্লোবিন কমে গেলে কি হয়?
রক্ত অল্পতা দেখা যায়, তাই না? এগুলো একটু মেয়েদের রোগটা বেশি হয়, ওরা ঠিক অনিয়মিত খায় বলে ওদের রক্ত অল্পতা রোগটা বেশি। 3টে 3টের সময় গা দিয়ে ভাত খাবে বেশিরভাগ মারা, দেখবি তাই না? সব কাজ সেরে সবার খাইয়ে দেয় 2:30-3টের সময় গা ধুতে যাচ্ছে আস্তে আস্তে করে, তারপর খাবে। সকালবেলা কিছু খেলে হয়তো অনেক সময় একটু খায় বা খায় না, এরকম হয়। মারা বেশিরভাগ হয়, তাই না? দেখবি অনিয়মিত খায়, সব দেরি করে 1:30 2টো 3টের সময় ভাত খাচ্ছে। লোকেদের চা খাওয়ার সময় হচ্ছে, মারাতন ভাত খাচ্ছে এরকম। হিমোগ্লোবিন কম থাকলে কোষগুলিতে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়। হিমোগ্লোবিন যত কম থাকবে কোষে অক্সিজেন কম যাবে, অক্সিজেন কম গেলে কি হয়? শক্তি উৎপন্ন কম হবে। এই আমাদের কোষে কি হয়? সবসময় অক্সিজেন যাচ্ছে, তাই তো অক্সিজেন কি আমাদের শক্তি উৎপন্ন হচ্ছে। যদি অক্সিজেন কম যায় শক্তি উৎপন্ন কম হবে, হিমোগ্লোবিন কম থাকলে শক্তি উৎপন্ন কম হবে, দুর্বল হয়ে যাবে শরীর। শক্তি উৎপন্ন হলে দুর্বল। আমাদের রোজার সময় কি হয়? সন্ধ্যা বিকেলে কি হয়? চিচি করে না সবাই? তার মানে কি আর অক্সিজেন শক্তি উৎপন্ন করতে পারছে না, আর শক্তি থাকে না, ওই জন্য চিচি করি, সবাই করে, কি করি সবাই করে। আবার সন্ধ্যাবেলা যখন কলা পাতা খায় তখন আবার চল কলা পাতা খাস তো, এমন খাবে আর অনেক আমার জায়গা থাকে না, তাই না? এই পর্যন্ত খেয়ে কলা বন্ধ খেয়ে তারপরে যাওয়া যাবে। ফলে কোষগুলি শক্তি উৎপন্নের প্রক্রিয়া বাধা পায়, সামগ্রিকভাবে মানুষটি দুর্বল হয়ে পড়ে। এটা রক্তাল্পতা বলে। রক্তাল্পতা নানা কারণ হতে পারে, যেমন অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রচুর রক্ত বেরিয়ে গেছে, তাই না? অ্যাক্সিডেন্ট হয়েছে, রক্তক্ষরণ হয়েছে। জীবাণু সংক্রমণ, কোনো জীবাণু শরীরে ঢুকেছে, শরীরে ঢুকে রোগ কোষগুলোকে নষ্ট করে দিচ্ছে। হিমোগ্লোবিন বা লোহিত রক্তকণিকা সংশ্লেষ উপাদানের অভাব, ওটা যে সংশ্লেষ করতে গেলে যে উপাদান লাগে সেগুলো অভাব হয়েছে। ভিটামিনের ক্ষেত্রে আয়রন, আর লোহিত রক্তকণিকার ক্ষেত্রে ভিটামিন B12, এগুলো যখন কমে যায় তখন রক্তাল্পতা রোগ হয়, অ্যানিমিয়া বলে, তাই তো? এটা মোস্ট করতে হবে, অ্যানিমিয়া রোগ কি? রক্তাল্পতা রোগ। তাহলে রক্ত কমে গেলে কি হয় শরীরে? রক্ত কমে গেলে কি হবে তাহলে বল? শক্তি উৎপন্ন কম করবে, রক্ত কমে গেলে শক্তি উৎপন্ন কম হবে, শরীর দুর্বল হয়ে যাবে। বলে না গায়ে রক্ত নেই, শরীর দুর্বল, ডাক্তারখানে গেলে বলে না যে তুমি রক্ত তোমার কমে গেছে, বলে না ডিম খাবে, দুধ খাবে, বলে তো নাকি? কেন? শরীর রক্ত যত বাড়বে তাতে কি হবে? শক্তি উৎপন্ন বেশি হবে, কাজ করতে পারবে। খাদ্যের শক্তি উৎপাদক খাদ্য উপাদানগুলির অভাব ঘটলে অপুষ্টির সম্ভাবনা বেশি থাকে। খাদ্যের শক্তি উৎপাদক উপাদানগুলির মধ্যে হলো কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। তাহলে এগুলো দাগতে রাখতে হবে, এগুলো খাদ্য উৎপাদন করে কি কি? কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড। আমাদের দাগতে রাখি কার্বোহাইড্রেট, প্রোটিন ও লিপিড। এছাড়া শক্তি উৎপাদক নয় এমন খাদ্য উপাদানের ভিটামিন, খনিজ লবণ। একটা জিনিস জানা যাচ্ছে, ভিটামিন খেলে কিন্তু শক্তি উৎপন্ন হয় না। অনেকে বলে ভিটামিন খাবো শক্তি বাড়বে না, ভিটামিন খেলে শক্তি উৎপন্ন না। তাহলে ভিটামিন কি কাজ করে বল? আগে পড়া হয়েছে। আমরা ভিটামিন খাই তো, ভিটামিন শক্তি উৎপন্ন করবে না, কিন্তু ভিটামিন খেলে কি কাজ করে? রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। ভিটামিনটা কি করে? রোগ প্রতিরোধ। তোর গালে ঘা হয়েছে তো ডাক্তার গেলে ভিটামিন খাও, ভিটামিন গুঁড়ো দাঁতে দেয়, জিভে দাও, তাই না? এখন জিভ বের করে গুঁড়ো করে দেয়। তাহলে ওগুলো কি করবে? শক্তি উৎপন্ন হবে না, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, রোগ বাড়াবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। খনিজ লবণ, মানে খনিজ লবণ কি? জল জাতীয় লবণ জাতীয় জিনিসগুলো খায়, কোল্ড ড্রিঙ্কস বল বা শরবত বা নুন দিয়ে যেগুলো খায়, এগুলো শক্তি উৎপন্ন করবে না, শরীরের চাহিদা মেটাবে, জলের চাহিদা মেটাবে। এগুলো অভাবে অপুষ্টিজনিত নানা সমস্যা সৃষ্টি হয়। কৃত্রিম সমস্যা থাকলে অপুষ্টি হতে পারে। কৃত্রিম সমস্যা থাকলে কি অপুষ্টি হয়? এর থেকে বোঝা যাচ্ছে যে আমাদের নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে, তাই তো? যতটা সম্ভব, যতটা যার সামর্থ্য খেতে হবে। ফল টল একটু খেতে হবে, ডিম দুধ খেতে হবে, সবাই সামর্থ্য সবার হয় না, তবু খেতে হবে যতটা পারে। পাতা উল্টে যান। অপুষ্টির ফলে শিশুদের কি উপসর্গ দেখা যায় দেখ না, পাশের ছবিটি লক্ষ্য করো। শিশুটির উপসর্গ দেখা যায় দেহের ড্যাশগুলি যত গঠন হয়নি, নিচে পয়েন্ট আছে দেখ, এইগুলো দেহের কোনগুলো গঠন হয়নি। আচ্ছা 2 নম্বর, বাইরে থেকে পরিষ্কার বোঝা যায়, কি বোঝা যায়? হাড়গুলি দেখ, জায়গা কোঁচকানো, পেশিগুলি, হাত ও পাগুলি খুব সরু, তাহলে হাত পাগুলো কি হবে? খুব সরু, আর পেশিগুলো কোঁচকানো। দেহের কি হলো? দেহের চামড়াগুলি সঠিকভাবে গঠিত হয়নি। হাড় বাইরে থেকে পরিষ্কার পাওয়া যায়, হাড়গুলো দেখে না, ওই যে বলছিল ব্যারাসমাস, তাই না? আর দেখলে মনে হয় হাড় পাঁচা বেরিয়ে গেছে। অনেক গরু আছে না এরকম, হাড়গুলো পাঁচা গুনে যায় না, যেমন গরু আছে না, দুর্বল গরু, হাড়ে গেলে দেখা যায় হাড় বেরিয়ে গেছে, জিরে হয়ে গেছে। আর কিছু গরু আছে তার হাড় দেখা যাবে না, হাড়ের উপরে এতটা চর্বি জমে যাচ্ছে, তাই না? একদম পুষ্ট। শিশুদের অপুষ্টিজনিত রোগটার নাম ম্যারেজবাস। তাহলে এটা হলো, ও বলছিল ম্যারেজবাস রোগটা কি? এই অপুষ্টিজনিত রোগ, এগুলো ম্যারেজবাস। চেহারাটা দেখেন, এই ছবিটা আবার দিয়েছে অপুষ্টিজনিত। এবারে ছবিটা দেখ, পাশের ছবিটা দেখ, পেটটা ফুলে আছে না, ছবিটা দেখেন কি বলেছে। শিশুটির চামড়া গাঢ় বর্ণের, পেট ফলা, পেটটা ফুলে আছে, দেখে মনে হয় যেন চোখগুলি ঠিকরে বেরিয়ে আসছে। কোষে উপযুক্ত পরিমাণ প্রোটিনের অভাব ঘটলে 1 থেকে 4 বছর বয়স্ক শিশুদের যে অপুষ্টিজনিত রোগ দেখা যায় তাকে কোষীয়কর বলে। এ দাগ দিয়ে রাখতে হবে, কোষীয়কর রোগটা কি? এগুলো পরীক্ষা পড়ে। চোখগুলো দেখতে হবে, চোখগুলো থেকে দাগ দিতে হবে, চোখগুলো ঠিক বেরিয়ে আসছে। খাদ্য উপযুক্ত প্রোটিন অভাব ঘটলে 1 থেকে 4 বছর বয়স্ক শিশুদের যে অপুষ্টিজনিত রোগ দেখা যায় তাকে বলে কোষীয়কর। যে অপুষ্টিজনিত রোগ দেখা যায় তাকে বলে কোষীয়কর দেখা যায়। আচ্ছা নিচে এবার দেখে ছকটা একটু পড়তে হবে। আয়রনের অভাবে কি রোগ হয়? এগুলো পরীক্ষা কিরকম আছে দেখ, আয়রনের অভাবে কি রোগ হয় বুঝে গেছে? বুঝতে পারছিস? এগুলো সোজা পড়া, সোজা মুখস্থ করতে হবে। আয়রনের অভাবে কি রোগ হয়? অ্যানিমিয়া রোগ হয়,
চামচ আকৃতি নখ, নখগুলো একটু গোল, চামচ আকৃতি গোল গোল এরকম হয়ে যায়, অনেকে দেখবি নখগুলো গোল গোল হয়ে যাচ্ছে, ফুলে গেছে এরকম, চামচের মতো হয়ে গেছে, এরকম চেপটে গেছে, অনেকের আছে। আইডিন হবে, আইডিন। 2 নম্বর আইডিন হবে যদি রোগ, গয়টার রোগ হয়, জড়বুদ্ধি হয়, ট্যারা চোখ হয়। জড়বুদ্ধি মানে ব্রেন ডেভেলপ হয় না, অনেকে, অনেক বাচ্চা পোকা শোকা আছে, জড়বুদ্ধি, গয়টার রোগ হয়, ট্যারা চোখ হয়। ভিটামিন ডি হবে রিকেট রোগ, এটা আমরা নিচু ক্লাসে পড়ে যাই না, ডি হবে কি রোগ হয়, রিকেট রোগ, 5 ছিল, ডি হবে রিকেট রোগ হয়। বি কমপ্লেক্সের হবে বেরি বেরি রোগ হয়, বেরি বেরি রোগ, বি কমপ্লেক্স হবে, ভিটামিন বি কমপ্লেক্স বেরি বেরি। ভিটামিন এ এর হবে কি অন্ধত্ব রোগ হয়, ভিটামিন এ, একটু আগে বলা হলো অন্ধত্ব, মানে চোখে দেখতে পাবে না, অন্ধত্ব খানা, রাত খানা আছে না অনেকে, রাত্রে দেখতে পায় না। বেসাল মেটাবলিক ইনডেক্স, বেসাল মেটাবলিক ইনডেক্স, এই দেখ একটা শিশুর ব্যক্তির ওজন উচ্চতা দেওয়া আছে, এর ভিত্তিতে বিএমআই এর মান গঠন করা হয়। শিশুর এই ফর্মুলা আছে, ওজনকে এই পয়েন্টটা মনে রাখতে, ভালো করে পড়তে হবে, এটা দাগ দেওয়া 3 নম্বর পয়েন্টটা। হ্যাঁ, ওজনকে উচ্চতা স্কেল দিয়ে ভাগ করতে হয়, 3 দাগ দেওয়া। ওজন, যার ওজন হবে, মনে কর তোর ওজন 40 কিলো, তার উচ্চতা যা আছে, উচ্চতা স্কয়ার মানে কি, উচ্চতা ডবল করে ভাগ করলে যেটা হবে সেটা বিএমআই বলে। এই বিএমআই রেট আছে, ওজন, এই ওজন দেখ, এটা 62 কিলো, উচ্চতা 1.57, তাই তো, এবার একে ভাগ করে যেটা হবে বিএমআই বলে। বিএমআই যদি বেশি হয়, উপরে লক্ষ্য করে দেখ, এই দেখ 18 পাঁচ থেকে 25 হলে বিএমআই স্বাভাবিক, অঙ্ক করে যদি দেখা যায় 18 থেকে 25 হলে স্বাভাবিক বিএমআই। আচ্ছা, মাঝখানে কি দেখ, স্বাভাবিক ওজন 25 থেকে 30 হলে বেশি ওজন, যদি কারো 25 থেকে 30 এর মধ্যে থাকে বিএমআই, তাহলে বেশি ওজন, পরীক্ষা পড়ে কিন্তু, বোঝা যাচ্ছে না। আর কারো যদি বিএমআই 30 থেকে 40 থাকে, স্থূল হতো, মোটা, যেসব মোটা লোক, যেসব মোটা লোক, বিএমআই 30 থেকে 40 এর মধ্যে আছে বিএমআই। আর না না, ওদের বিএমআই ওজন দেখতে হবে, ওজনের উচ্চতা দূরের সঙ্গে করতে হবে। খারাপ তো, স্থূল তো মোটা, ওগুলো খারাপ তো। এই 25 থেকে 30টা ভালো, স্বাভাবিক, স্বাভাবিক বলেছি বিএমআই। আর 18 থেকে 25 এটা স্বাভাবিক, এটা বেশি ওজন, 25-30 হলে বেশি ওজন বলা হয়। স্বাভাবিক কত, 25 এর মধ্যে থাকলে স্বাভাবিক। তাহলে এটা কি করতে হবে আমার, এই ফর্মুলাটা কি, ওজনকে বল উচ্চতা স্কয়ার দিয়ে ভাগ করতে হবে, ডাইটারে মানে ভাগ তো, ওজনকে উচ্চতা স্কয়ার দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে বিএমআই বেরোবে, ওজনকে উচ্চতা স্কয়ার দিয়ে ভাগ করতে হবে, করে বিএমআই বেরোবে। প্রাকৃতিক খাদ্য সরাসরি প্রকৃতি থেকে পাওয়া যায়, যেমন ধান, চাল, এগুলো প্রাকৃতিক খাদ্য, তাই না, যেগুলো প্রকৃতি থেকে পাওয়া যায়। একটা ফল মনে করো আপেল, প্রকৃতি থেকে পাওয়া গেল, আমরা কাছে গেলাম, যে পেড়ে খেয়ে, বা পেয়ারা, আম, হ্যাঁ, যাই হোক ফলগুলো, যেগুলো ফল খাবার টাবার, ধান, চাল, গম, প্রকৃতি থেকে পায় সরাসরি। প্রক্রিয়াজাত খাদ্য, এই ধরনের খাবার তৈরি করতে গেলে প্রকৃতি থেকে পাওয়া বিভিন্ন খাদ্য উপাদানের নানা রকম প্রক্রিয়ার মধ্যে যেতে হয়, তাই না, প্রক্রিয়া করে খাবার খেতে হয়, বুঝাইনি, খাবারটাকে শুধু সরাবে না, প্রসেস করতে হয়, বিভিন্ন প্রসেস করে প্রক্রিয়া করে সে খাবারটাকে তৈরি করতে হবে। সংশ্লিষ্ট খাদ্য, এই ধরনের খাবারের উপাদানগুলি সম্পূর্ণ কৃত্রিম, কিন্তু খাবার রং, স্বাদ, গন্ধ অনেকটা প্রাকৃতিক খাবারের মতন। চিপস যেগুলো আছে, তাই না, ওগুলোকে রং দিয়ে তৈরি করে। চিপস গুলো কি, আলু ভেজে তারপর রং টং বিভিন্ন রকম রং দিয়ে, বিভিন্ন রকম পাউডার আছে, কেমিক্যাল তৈরি করে। এবারে দেখ খাদ্য, কি কি খাদ্য আছে এটা মজবুত, খাদ্য আর কি কি মিশে থাকতে পারে খাদ্য, দেখ হলুদ মিষ্টি বা সস্তা বিরিয়ানিতে, যেগুলো বিরিয়ানি আমরা যেগুলো খাই দোকানে, মেয়ানি লিয়েলো বলা হয়, কম দামে যেগুলো বিরিয়ানি খায়, মেয়ানি লিয়েলো দেওয়া থাকে। তারপর দেখ চকলেট, পেস্ট্রি এবং কোল্ড ড্রিঙ্কসে, যেগুলো কোল্ড ড্রিঙ্কস আমরা খাই, চকলেট খাই, কি থাকে, বাদামি রঙের ক্যারামেল থাকে। ক্যারামেলটা কি জানিস তো, ক্যারামেল চিনি ভাজা ক্যারামেল, তোর বাড়িতে একটু করবি, আমি বলে দিই, একটু চিনি নিবি, চিনি নিয়ে একটু ভাজবি, কড়াই ভাজবি, একটু কালো হয়ে যাবে, ওদের একটু পানি দিবি, দেখবি এরকম কালো রঙের একদম ক্যাডবেরির মতো চকলেটের রঙ হয়ে যাবে, করে দেখবি ক্যারামেল বলে। 3 নম্বর পটেটো চিপস, ভুট্টার খই, ট্রান্স ফ্যাট থাকে, ট্রান্স ফ্যাট মেশায়, এই ভুট্টার খয়ে যা আমরা খাই, আর পটেটো চিপস যাতে ট্রান্স ফ্যাট থাকে। মোমো চাউমিনে কি থাকে, অ্যাজিনোমোটো থাকে, চাউমিনে দেবে, মোমোতে দেবে অ্যাজিনোমোটো, মোমো চাউমিনে কি থাকে, অ্যাজিনোমোটো থাকে, মোজ করতে হবে। চাউমিনে কি, একটু পরীক্ষা পড়ে, চাউমিনে কি, আমরা চাউমিন খাই তো, মোমো সবসময় খাচ্ছি তো, মোমো চাউমিন কমন, ওতে কি মেশানো থাকে, অ্যাজিনোমোটো দিতে হয়, অ্যাজিনোমোটো এক রকমের কেমিক্যাল দিতে হয় ওতে, মোমোতে দেয়, চাউমিনে দেয়, ওগুলো হলে হবে না, ফুলবে না ভালো করে। আইসক্রিম, যে আমরা আইসক্রিম যেগুলো খাই, কি থাকে, ক্যারাজিনন থাকে, ব্রোমিনেটেড থাকে, ভেজিটেবল অয়েল থাকে, এগুলো দিয়ে দেয়, আইসক্রিমে দেয়। চা, কফি, নানা রকমের স্বাদের রসে সাইকোমেট থাকে, অ্যাসপার্টেম থাকে, স্যাকারিন থাকে। তুই দেখবি অনেক রকম সন্দেশ আছে না, এর মধ্যে গন্ধ থাকে, লেবুর মতো গন্ধ থাকে সন্দেশে, তাই না, লেবু সন্দেশ বলে না। তাহলে কি থাকে, সাইকোমেট থাকে, অ্যাসপার্টেম থাকে, স্যাকারিন থাকে। স্যাকারিন বড়ি অনেকে চা দিয়ে খায়, অনেকে শরীর অসুখ হলে স্যাকারিন খায়। নিচের দিকে ওইটুকু পড়িয়ে দিই। এছাড়া আরো কত রয়েছে, এসব প্রক্রিয়াত আর কৃত্রিম খাবার খেলে যত ইচ্ছা তত খাওয়া ঠিক নয়, এই দিকে দেখ, যত ইচ্ছা কত খাওয়া ঠিক নয়। এগুলো বেশি খেলে আমাদের নানা রকমের শারীরিক অসুবিধে, হৃৎপিণ্ড, যকৃৎ, বৃক্ক, হাড় বা মস্তিষ্কের ক্ষতি হতে পারে, এগুলো সব ক্ষতি হয়। হৃৎপিণ্ড, যকৃৎ, বৃক্ক, হাড় ক্ষতি হতে পারে। শরীর ভালো রাখতে হলে হলুদ, গোলাপি, উজ্জ্বল লাল রং মেশানো খাবার খাও, না খাই ভালো। লাল দিকে দিয়েছে, লাল ভালো করে দিয়েছে, কি লিখেছে, হলুদ, গোলাপি, রঙিন লাল রং মেশানো খাবার না খাই ভালো। তো স্মার্ট স্টুডেন্টসরা, এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।
তোমাদেরকে আমি অন্তরে অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছ স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছে। এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি। তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো, আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো। আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে, অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের এই শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি, তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো, আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো, প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।